হ্যালো ট্রেডার্স, আমার ইউটিউব চ্যানেল বাজার বিজ্ঞানে আপনাকে স্বাগত। আজকে আমার এই চ্যানেলে যে ভিডিওটি করছি সেটি মূলত ব্যাংকিং সেক্টরের একটি স্টক, যার নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকের আপনি স্টকটির অ্যানালিসিস করব, টেকনিক্যাল অ্যানালিসিস করব, যা বেসড অন ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল। তাহলে আপনি এখান থেকে ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল ব্যবহার করে কি করে টেকনিক্যাল অ্যানালিসিস করা যায় তা যেমন জানতে পারবেন, সঙ্গে এও জানতে পারবেন যে এই ব্যাংকে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন ইনভেস্টমেন্ট করার জন্য, তার জন্য কিছু ফান্ডামেন্টাল ডাটাও দরকার লাগে। সেই ডেটাগুলো আমি আপনাকে শোনাবো, তাতে আপনার সিদ্ধান্ত যদি নিতে চান তো নিতে পারবেন। কিন্তু এটা কখনোই নয় যে আমি আপনাকে কোনো টিপস বা রেকমেন্ডেশন করছি এই স্টকটি কিনবার জন্য। আমার ভিডিওটি সম্পূর্ণরূপে একটি এডুকেশনাল ভিডিও। তো সবার প্রথমে যেতে যাই যে আইসিআইসিআই ব্যাংক হলো ভারতের একটি বৃহৎ প্রাইভেট সেক্টর ব্যাংক। আচ্ছা, এই ব্যাংকটি অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্টস, লোন, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্সে এই জাতীয় বহু ধরনের এই সার্ভিস, মাল্টি টাইপ অফ সার্ভিস ওরা প্রোভাইড করে, এবং এর জন্য ওরা ইয়ার অন ইয়ার এমন গ্রোথ করেছে যে এখন ইন্ডিয়ান মানি মার্কেটে, ফিনান্সিয়াল মার্কেটে তাদের একটা স্ট্রং পজিশন তৈরি হয়েছে। এবার ধরুন আপনি যদি কোনো ব্যাংকের কতখানি ক্ষমতা সম্পন্ন ব্যাংক, তার ফিনান্সিয়াল স্ট্রেংথ কতখানি তা জানতে গেলে কিছু ডেটা আপনাকে জেনে নিতে হবে, তবেই আপনি বলতে পারবেন যে ব্যাংকটি খুব স্ট্রং। এবার আসছি আমি ব্যাংকের কিছু ফিনান্সিয়ালস ডেটা আপনার সামনে তুলে ধরব, যাতে আপনি বুঝতে পারবেন যে ব্যাংকটি কতখানি ক্ষমতা সম্পন্ন বা তার ফিনান্সিয়াল স্ট্রেংথ কতখানি আছে। যেমন আইসিআইসিআই ব্যাংকের ইকুইটি ক্যাপিটাল, যেটা 2013 সালে 1154 কোটি টাকা ছিল, তা কিন্তু সেপ্টেম্বর 2024 পর্যন্ত যা ফিগার পাওয়া গেছে, তাতে তার ইকুইটি ক্যাপিটালের পরিমাণ হলো 1409 কোটি টাকা, অর্থাৎ 300 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আবার ধরুন একটা রিজার্ভ হচ্ছে কি, একটা ব্যাংকের অ্যাকুমুলেটেড প্রফিট। এই অ্যাকুমুলেটেড প্রফিট একটা সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। 2013 সালে যেটা ছিল 67,609 কোটি টাকা, সেটি 2024 সালে এসে দাঁড়িয়েছে 2,77,026 কোটি টাকা। ভেবে দেখুন যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তা এই যে আর্নিংটা শুধু ব্যাংক করেছে তা নয়, তাকে ঠিক মতো ম্যানেজ করতে পেরেছে, সেই প্রফিটটাকে রিটেন করতে পেরেছে। এটিই হলো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের স্ট্রেংথ। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে ডিপোজিট, মানে ডিপোজিটার কতখানি রয়েছে। ব্যাংকের কাছে যে কাস্টমারের যে মূল টাকা পয়সা জমা থাকে সেটি তো ডিপোজিট। 2013 সালে ধরুন ছিল 3,88,947 কোটি টাকা। সেটা 2024 সেপ্টেম্বর পর্যন্ত যা ফিগার পাওয়া গেছে তা হলো 15,29,514 কোটি টাকা, অর্থাৎ প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে যে এটাই দেখাচ্ছে যে মানুষ কত কি পরিমাণে এই ব্যাংকের মধ্যে ডিপোজিট করেছে, কেননা তারা এই ব্যাংকে বিশ্বাস করে, তারা এই ব্যাংকের মধ্যে একটা আস্থা রাখছে। তার জন্যই কিন্তু ব্যাংকের এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ডিপোজিটের পরিমাণ। আবার অন্যদিকে যদি আপনি বরোয়িংসে দেখেন, কারণ ব্যাংকের মূল ব্যবসা হচ্ছে টাকা ধার নেওয়া এবং টাকা ধার দেওয়া, মাঝখানে সুদটাকে পাওয়া। তো ঠিক এই কারণেই তাদের বরোয়িংস তাদের থাকবেই। তাহলে এই বরংয়ের মধ্যে যে বৃদ্ধি পেয়েছে তা হলো 98,712 কোটি টাকা ছিল 2013-তে, 2024 এসে দাঁড়িয়েছে 2,19,761 কোটি টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি। তাহলে এই যে বরোয়িংস বেড়েছে, এটাও তো প্রমাণ করে যে তারা টাকা নিয়ে তো, ধার নিয়ে তো রেখে দিচ্ছে না, টাকা নিয়ে রীতিমতো মার্কেটে সে লোন দিচ্ছে। তার মানে তার বিজনেস কন্টিনিউ করছে, গ্রো করছে, এবং তারা সেটাকে ম্যানেজও করতে পারছে। কিন্তু বিপদ এখানেই হয় একটি ব্যাংকে, বরোয়িং তো বেড়ে যায় কিন্তু পরবর্তীকালে এনপিএ হয়ে গিয়ে সেটা ম্যানেজ করতে পারে না, তখন সেটা ব্যাংকের প্রফিটেবিলিটি একটা বিশাল ধাক্কা খায়। এবার আসুন যে টোটাল অ্যাসেটের মধ্যে যেরকম ব্যাংকের আছে, লোন আছে, বা ইনভেস্টমেন্টস রয়েছে, ক্যাশ রয়েছে, এগুলো সব কিছু মিলিয়ে একটা অ্যাসেট তৈরি হয়। সেই অ্যাসেট যেটা 2013 সালে ছিল 6,74,822 কোটি টাকা, সেটা বেড়ে গিয়ে হয়েছে 25,16,512 কোটি টাকা, অর্থাৎ এই ব্যাংকটি প্রায় তার অ্যাসেটকে 4 গুণ বাড়িয়ে তুলেছে।
আচ্ছা, তাতে হচ্ছে কি এটা প্রমাণ হচ্ছে যে বিজনেস বাড়ছে তার এবং প্রচুর লোন দিচ্ছে। কারণ অ্যাসেট বেড়েছে মিনস লোন প্রচুর দিয়েছে এবং সে মতো আর্নিংও সে করছে। এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকের রেভিনিউ অ্যান্ড প্রফিট। দেখুন ব্যাংকের ২০১৩ সালে রেভিনিউ ছিল ৪৪,৮৮৫ কোটি টাকা। সেটাই কিন্তু আপনার ২০২৫ সালে হয়ে দাঁড়িয়েছে ১,৮০,৫৫১ কোটি টাকা, অর্থাৎ প্রায় ডবলের বেশি। এবার নেট প্রফিট সেটা ছিল ১০,১৩০ কোটি টাকা, সেটা দাঁড়িয়েছে এখন ৫২,৪১৬ কোটি টাকা, অর্থাৎ 5 টাইমস নেট প্রফিট বেড়ে গেছে। তা এইগুলো নেট প্রফিট বাড়ার জন্যই হয়েছে কি তার শেয়ার হোল্ডারদের তাদের রিটার্নও ভালো পেয়েছে। যেটা ছিল আগে ছিল ধরুন 15.14, সেইখানে দাঁড়িয়ে গেছে 69.87 রুপিস। তাহলে এই ধরনের যে বেড়েছে, প্রফিটেবিলিটি বেড়েছে, অটোমেটিকলি আর্নিং পার শেয়ারও বেড়ে গেছে। তাহলে এটা সবসময় শেয়ার হোল্ডারের জন্য একটা ভালো খবর। এতক্ষণ আমরা ফান্ডামেন্টালের দিক দিয়ে কিছু ডেটা নিয়ে স্টকটি সম্বন্ধে কিছু আইডিয়া পেয়েছি। এবার আমরা আইসিআইসিআই ব্যাংকের টেকনিক্যাল অ্যানালিসিস করব, যেই টেকনিক্যাল অ্যানালিসিসটা হবে বেসড অন ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল। ইলিয়টের প্রিন্সিপালের মধ্যে যে জিনিসটি করা হয় সেটা হচ্ছে যে স্টক চার্টের মধ্যে কিছু ওয়েভসকে আইডেন্টিফাই করা হয়। এই ওয়েভসের ভিত্তিতেই কিন্তু অ্যানালিসিস হয়। এই ওয়েভসগুলো কেন সৃষ্টি হয়? ব্যাপারটা হচ্ছে যে মার্কেটের মধ্যে ইনভেস্টার্স এবং ট্রেডার্সরা তাদের যে একটা গ্রিড, ফিয়ার বা এক্সাইটমেন্ট, বিভিন্ন রকম যে একটা মেন্টাল স্ট্যাটাস তৈরি হয়, তার জন্য একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়। এই সেন্টিমেন্টের জন্যই কিন্তু এই ধরনের চার্টের মধ্যে ওয়েভ সৃষ্টি হয়। এই ওয়েভগুলোই কিন্তু ইলিয়ট ব্যাখ্যা করেছেন কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে এর স্টককে প্রেডিকশন করতে হয়। যেমন ধরুন উনি বলছেন যে যেকোনো দিকে একটা স্টক ৫ টি তরঙ্গ তৈরি করে, ৫ টি ওয়েভ তৈরি করে যেকোনো একটা পার্টিকুলার ডিরেকশনে এগিয়ে চলে। হয় এটা উপরের দিকে যায়, নাহলে নিচের দিকে যায়। তা আমি এখানে বুলিশ এক্সাম্পল নিলাম। বুলিশ এই ৫ টি তরঙ্গ তৈরি করে উপরের দিকে গেছে। এবার এইগুলোকে বলা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ অ্যান্ড কারেক্টিভ ওয়েভ। এটা মোটিভ ওয়েভের একটা সমষ্টিগত দিক দিয়ে এটাকে বলা হয় মোটিভ ওয়েভ। এবার এর মধ্যে এই ৫ টি ওয়েভ তরঙ্গ হওয়ার পর দেখা যাবে যে স্টকটি কিন্তু ৩ টি তরঙ্গ দিয়ে সেটা অ্যাডজাস্ট করছে। 3 ওয়েভস তৈরি হচ্ছে। এটা কারেক্টিভ ওয়েভ হচ্ছে। এইজন্য আমি লাল রং দিয়ে দেখিয়েছি। এই যে ৫ টি ইম্পালসিভ ৫ টি যেই মোটিভ ওয়েভের ভেতরে ৫ টি তরঙ্গ রয়েছে, ওয়েভস রয়েছে, আর এই ৩ টি ওয়েভস রয়েছে, এই মোট ৮ টি ওয়েভস মিলে একটা ইলিয়ট ওয়েভ সাইকেল তৈরি হয়। এবার আরেকটা জিনিস জেনে রাখুন, প্রত্যেকটি ইম্পালসিভ ওয়েভের ভিতরে যেমন 1, 3, 5 আর ইম্পালসিভ ওয়েভস, এর ভেতরে কিন্তু এরা কিন্তু ৫ টি তরঙ্গ দিয়ে তৈরি। এর ভেতরে কিন্তু ৫ টি তরঙ্গ থাকে। এইভাবে ৫ টি তরঙ্গ, যদি আরো লোয়ার টাইম ফ্রেমে যান তাহলে এই তরঙ্গগুলিকে দেখা যাবে। ঠিক আছে? আবার ধরুন কারেক্টিভ তরঙ্গও কিন্তু এই ধরনের ৩ টি তরঙ্গ দিয়ে তৈরি হয়। এখানে এরকম ৩ টি তরঙ্গ দিয়ে এই কারেক্টিভ ওয়েভগুলো তৈরি হয়। তো এই জিনিসগুলোকে আপনার মানে জেনে রাখা দরকার। কারণ ইলিয়ট ওয়েভে এসেই হয়। যদি আপনি যেটা টাইম ফ্রেমে রয়েছেন, এটা যারা লোয়ার টাইম ফ্রেমে যান তাহলে এই ওয়েভস গুলো দেখায়। আদারওয়াইজ দেখা যাবে না। একটা স্ট্রেইট লাইন মনে হবে। এবার আসছি যে এইখানে এইগুলো তো জানতে পারলেন। আমি আপাতত এটাকে সরিয়ে দিচ্ছি যাতে আপনার সুবিধা দেখতে। এবার দেখুন আমার কাজ হবে যে এই যে একটা চার্ট রয়েছে, এই চার্টের মধ্যে ওয়েভস গুলোকে খুঁজে বের করা। তো এতে আমি কোয়ার্টারলি চার্টে আছে, আমি মান্থলি চার্টে যদি চলে যাই, মান্থলি চার্টটা রয়েছে এইভাবে। এখানে রয়েছে মান্থলি চার্ট। এবার মান্থলি চার্টে দেখুন আমি এই ওয়েভস গুলোকেই আমি ইয়েতে বার চার্টে চলে যাচ্ছি। বার চার্টের মধ্যে গিয়ে দেখুন এই ফার্স্ট, সেকেন্ড, দেখুন পারচেজ দেখুন এটা ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ উপরের দিকে আছে। আমি এখনো পর্যন্ত এটাকে কনসিডার করছি না, কেননা যেহেতু থার্ড ওয়েভ এখনো তৈরি হয়নি। আগে ফার্স্ট ওয়েভকে বুঝে নিই। দেখুন ফার্স্ট ওয়েভের মধ্যে ভেতরেও কিন্তু ৫টি তরঙ্গ আছে। কিরকম দেখুন ১, ২, ৩, ৪, ৫ এই ৫টি তরঙ্গ রয়েছে। কিন্তু মজাদার জিনিস হলো কি এখানে কিন্তু এই তরঙ্গগুলি ওয়েভের যে থিওরি রয়েছে, থিওরির যে রুলসগুলো হচ্ছে সেই রুলসকে ভায়োলেট করছে। কিরকম এই ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আর ফোর্থ ওয়েভ, দেখুন ফোর্থ ওয়েভ চলে এসছে ফার্স্ট ওয়েভের প্রাইস লেভেলের প্রাইস যে জোন আছে সেই জোনের ভিতরে ঢুকে পড়ছে। তাহলে এটা ভায়োলেশন হচ্ছে। কিন্তু না, এর অন্য একটা পন্থা রয়েছে দেখবার জন্য, সেটা হচ্ছে ডায়াগোনাল তৈরি হচ্ছে। এটা ডায়াগোনাল তৈরি হওয়ার পরে এই যে ইনফ্রিঞ্জমেন্টটা সেটা অ্যালাউ, এবং সেই ক্ষেত্রে তখন এটাকে মার্কিং করতে হয় কি ABCDE দিয়ে। এই ABCDE দিয়ে একটা ফার্স্ট তরঙ্গ তৈরি হলো, সেকেন্ড হচ্ছে সেকেন্ড ওয়েভ।
এবার ঠিক এইভাবেই আমি কিন্তু থার্ড ওয়েভের ভেতরেও দেখব যে ওয়েভস আছে। আমি যদি একটা লোয়ার টাইম ফ্রেমে চলে যাই উইকলি চার্টে আপনি দেখতে পাবেন যে এই ধরনের যে তরঙ্গগুলি রয়েছে আমরা যদি এটা মার্কিং করি এখানেও দেখবেন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ বেরিয়ে আসছে। এবার এই ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভের মধ্যে দেখুন ফার্স্ট ওয়েভের ভেতরে ৫ টি তরঙ্গ রয়েছে। যদি আমি ডেইলি চার্টে চলে যান তাহলে দেখতে পাবো যে দেখুন ডেইলি চার্টের মধ্যে কিন্তু ১, ২, ৩, ৪, ৫ তরঙ্গ রয়েছে কিন্তু। তাহলে আমি উইকলি চার্টের মধ্যে আবার ফিরে আসছি। তো এই ধরনের যে ওয়েভস তৈরি হচ্ছে, এবার দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক থার্ড ওয়েভ। তো ব্ল্যাক থার্ড ওয়েভের মধ্যে কি ধরনের কোনো ওয়েভস আছে কিনা দেখার জন্য আমি আগের থেকেই কিন্তু ড্র করে রেখেছি। দেখুন ভায়োলেট কালারের যে রয়েছে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। দ্যাট মিনস এখন স্টকটি উপরের দিকে যাবে। এই যে ভায়োলেটের দিকে দ্যাট মিনস উপরের দিকে যাবে স্টকটি। আর কোনো ভাবার ব্যাপার নেই। এটা এখনই বলে দেওয়া যে এই স্টকটি কিন্তু উপরের দিকে এইভাবে এগিয়ে চলবে। হ্যাঁ? এই তো গেল এক ধরনের। এত সহজে কি বলে দেওয়া যায়? তার জন্য আপনাকে আরেকটু নলেজ নিতে হবে। তাহলে হবে কি আপনি জানতে পারবেন। কোথায় যেতে পারে, কতদূর যেতে পারে, কি কেন যাবে এই ব্যাপারটা যদি আপনি জানতে পারেন তাহলে ভালো হবে। ধরুন আমি যদি ডেইলি চার্টে যাই, ডেইলি টাইম ফ্রেমে গেলে পরে দেখা যাচ্ছে দেখুন এখানে এই যে কারেক্টিভ ওয়েভ, ফোর্থ ওয়েভ তো একটা কারেক্টিভ ওয়েভ। দেখুন কত সুন্দরভাবে এটাকে কারেক্টিভ ওয়েভ তৈরি হয়েছে। এটাকে যদি আমি ওয়েভ লাইনে যোগ করে দিই তাহলে দেখবেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা কারেক্টিভ ওয়েভ রয়েছে ABC হলো। তাহলে এটা ফিফথ ওয়েভ কি হবে? এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওয়েভ হচ্ছে। থার্ড দেখুন স্ট্রং উঠে যাচ্ছে। দ্যাট মিনস থার্ড ওয়েভ। তাহলে এই স্টকটা এবার উপরের দিকে যাবে। এটা কতদূর যেতে পারে? কতদূর যাওয়ার জন্য আবার আমি উইকলি চার্টে আসছি যাতে মেজার করতে সুবিধা হয়। উইকলি চার্টের মধ্যে যেটা বলা হচ্ছে নিয়ম অনুযায়ী যা হচ্ছে তা হলো গিয়ে আমরা ধরে নিতে পারি ফিফথ ওয়েভ যদি নরমাল হয় তাহলে ও 03 ওয়েভের 61.8% যাবেন। এই যে ধরুন এই যে শুরু হলো ভায়োলেট ১ নম্বর ওয়েভ, এই ৩, এই ৪ এ এসে আমি শেষ করলাম। দ্যাট মিনস সে 61.8% এর নরমাল একটা তৈরি করবে। তাহলে তার টার্গেট আমি আপাতত ধরে নিতে পারি এই পর্যন্ত যেতে পারে। এবার আমি যদি এটাকে সরিয়ে দিই তাহলে দেখবেন এতে ১৬২৫ আপাতত একটা ফার্স্ট টার্গেট হলো। এখান পর্যন্ত যেতে পারে। কিভাবে যাবে? এখানেও 5 ওয়েভস তৈরি করতে যাবে। বুলিশ আছে এখন। তাহলে তার মুভমেন্টটা আমরা যদি ড্র করি তাহলে কিরকম হবে? ঠিক এরকম দেখাবে মুভমেন্টটা। বুঝতে পেরেছেন তো? এই ধরনের একটা মুভমেন্ট তৈরি হবে, স্টকটি উপরের দিকে যাবে এবং আমাদের অপেক্ষা করতে হবে এই জিনিসটা যদি এইখানে থার্ড ওয়েভ হয়েছে, তারপর এটা আবার ফোর্থ ওয়েভ হবে, ফিফথ ওয়েভ হবে, আবার নিচে এইভাবে এরা 5 ওয়েভস তৈরি করবে। এটি ইন্টারনাল ওয়েভস হতে পারে অথবা এটা ফার্স্ট ওয়েভের ভেতরকার ইন্টারনাল ওয়েভস হতে পারে। যা হবে আগামী দিন বোঝা যাবে। কিন্তু মানে আপনি এখান থেকে বলে দিতে পারেন যে স্টকটি কিন্তু বুলিশ। এই স্টকটি কিন্তু বুলিশ রান করছে। তাহলে আমরা এখানে আপাতত এইভাবে অ্যানালিসিস করে পেলাম। তাহলে এই ধরনের অ্যানালিসিস কিন্তু ওয়েব থিওরিতে করা হয়। আপনি কিছু শিখলেন। এবার ধরুন আপনি যদি আমার এডুকেশনাল ভিডিওটা যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার যদি কিছু জানতে চান তাহলে আপনি কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো। এবং পরবর্তীতে এই স্টকটি আবার আমি রিভিউ করব যে আমি যা অ্যানালিসিস করেছি তা কতদূর সঠিক আছে। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।